নমস্কার। আজকে আমরা একটা বেশ আলোড়ন ভেলা বই নিয়ে কথা বলবো, দ্য কারেজ টু বি ডিসলাইকড। হ্যাঁ, ইচিরো কিশিমি আর ফুমিতেকো গার লেখা আলফ্রেড অ্যাডলারের চিন্তাভাবনার উপর ভিত্তি করে। ঠিক, বইটার ফরম্যাটটাও কিন্তু বেশ অন্যরকম, তাই না? একজন দার্শনিক আর একজন খুব জিজ্ঞাসু যুবকের মধ্যেকার কথোপকথন। একদম। আর ওই আলোচনার মধ্যে দিয়েই অ্যাডলারের কিছু বলতে গেলে বৈপ্লবিক ধারণা উঠে এসেছে। যেমন? যেমন ধরুন, এই যে আমরা ভাবি আমরা অতীতের দাস, অ্যাডলার বলছেন না, আমরা আসলে বর্তমানের লক্ষ্য দিয়ে চালিত হই। আর আমাদের জীবনের সব সমস্যার মূলে নাকি আমাদের আপসী সম্পর্ক, এটাও তো উনিই বলেছেন। হ্যাঁ, এটাও একটা বড় কথা, ইন্টারপার্সোনাল রিলেশনস। তো আমাদের আজকের এই আলোচনার উদ্দেশ্য হল অ্যাডলারের এই দৃষ্টিভঙ্গিগুলো একটু খুঁটিয়ে দেখা, কারণ এগুলো আমাদের সুখ, পরিবর্তন, সম্পর্ক নিয়ে যা ভাবি অনেক কিছুকেই বেশ চ্যালেঞ্জ করে। ঠিক, বেশ কঠিন, কিন্তু আকর্ষণীয় তো বটেই। চলুন তাহলে শুরু করা যাক। প্রথম যে বিষয়টা আসে সেটা হলো কার্যকারণবাদ বা ইটিওলজি। মানে আমরা সাধারণত ভাবি অতীতের কোনো ঘটনা সেটাই বর্তমানের কারণ। হ্যাঁ, যেমন বইয়ের যুবকটি তার ঘরকুনো বন্ধুর কথা বলছিল। ঠিক, যে হয়তো ছোটবেলার কোনো আঘাত বা ট্রমার কারণে ঘর থেকে বেরোয় না। এটাই তো আমাদের স্বাভাবিক চিন্তা, তাই না? ইটিওলজি। একদম, অতীতের কারণ বর্তমানের ফল। কিন্তু অ্যাডলার এটাকে পুরোপুরি উল্টে দিচ্ছেন। উনি বলছেন উদ্দেশ্যবাদ বা টিলিওলজির কথা। উদ্দেশ্যবাদ মানে? মানে হলো, আমরা অতীতের কারণ দিয়ে চালিত হই না, বরং বর্তমানের কোনো লক্ষ্য পূরণের জন্য কাজ করি। ওই ঘরগুনো বন্ধুর উদাহরণটা দিয়ে যদি বলেন। হ্যাঁ, অ্যাডলারের মতে সে আসলে এই সচেতন বা অবচেতনভাবে বাইরে যেতে চায় না, এটাই তার এখনকার লক্ষ্য। ও আচ্ছা। আর সেই লক্ষ্যটা পূরণ করার জন্য সে নিজের মধ্যে এই উদ্বেগ বা ভয়ের মতো অনুভূতি তৈরি করছে একটা উপায় হিসেবে। এক মিনিট, তার মানে কি এই ভয়, উদ্বেগ এগুলো সত্যি নয়, মেকি? না না, তা নয়। অনুভূতিগুলো 100% বাস্তব। সে সত্যি কষ্ট পাচ্ছে, ভয় পাচ্ছে। তাহলে? কিন্তু কিন্তু অ্যাডলেরীয় দৃষ্টিকোণ থেকে দেখলে এই অনুভূতিগুলো সে নিজে তৈরি করেছে একটা বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য। উদ্দেশ্যটা হলো বাইরে না যাওয়া। বাহ, এটা তো বেশ ধাক্কা দেওয়ার মতো একটা ধারণা। আমরা তো ভাবি আমরা পরিস্থিতির শিকার। ঠিক, কিন্তু অ্যাডলার বলছেন আমরা পরিস্থিতিকে ব্যবহার করি আমাদের লক্ষ্য পূরণের জন্য। তার একটা খুব বিখ্যাত কথা আছে, কি সেটা? কোনো অভিজ্ঞতাই নিজে থেকে সাফল্য বা ব্যর্থতার কারণ নয়। আমরা অভিজ্ঞতার আঘাতে কষ্ট পাই না, বরং সেই অভিজ্ঞতা থেকে আমাদের লক্ষ্যের সাথে সঙ্গতি রেখে একটা অর্থ তৈরি করি। তার মানে আমরা অতীতের শিকার নই, আমরাই আসলে গল্পটা লিখছি। বলতে গেলে তাই, আমরা আমাদের অভিজ্ঞতার অর্থ তৈরি করি, অনুভূতিগুলো সেই অনুযায়ী তৈরি হয়। বেশ। আচ্ছা, যদি আমরা বর্তমান লক্ষ্য দিয়েই চালিত হই আর অভিজ্ঞতাকে নিজেদের মতো অর্থ দিই, তাহলে অতীতের যে ভয়াবহ অভিজ্ঞতাগুলো ট্রমা, সেগুলোর কি হবে? ফ্রয়েড তো বলতেন ওগুলোই আমাদের নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, এখানেই অ্যাডলারের সবচেয়ে বিতর্কিত জায়গাটা। উনি ট্রমার অস্তিত্বকে মানে সরাসরি অস্বীকার করেন। পুরোপুরি অস্বীকার? হ্যাঁ, উনি মানেন যে ভয়ঙ্কর অভিজ্ঞতা, অত্যাচার এগুলো ব্যক্তিত্বে গভীর ছাপ ফেলে, অবশ্যই ফেলে। কিন্তু কিন্তু অ্যাডলার জোর দিয়ে বলছেন কোনো কিছুই ওই অভিজ্ঞতার দ্বারা চূড়ান্তভাবে নির্ধারিত হয়ে যায় না। আসল কথা হলো, আমরা ওই অতীত অভিজ্ঞতাকে বর্তমানে দাঁড়িয়ে কি অর্থ দিচ্ছি। একটা উদাহরণ দিলে হয়তো। ধরুন, একই রকম ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে দিয়ে দুজন মানুষ গেল। একজন হয়তো সেটাকে অজুহাত বানিয়ে সারা জীবন গুটিয়ে থাকল, আরেকজন সেটাকেই হয়তো প্রেরণা হিসেবে ব্যবহার করে অনেক দূরে গিয়ে গেল। বুঝলাম। অ্যাডলারের মূল কথাটা হলো, জীবন আমাদের কেউ হাতে তুলে দেয় না, আমরাই আমাদের জীবন বেছে নিই, আমরাই ঠিক করি কিভাবে বাঁচব। নিয়ন্ত্রণটা বাইরের ঘটনার হাতে নয়, আমাদের নিজেদের হাতে। এটা এক ধরনের ক্ষমতায়নের বার্তা। এটা অনেকটা ওইরকম না যে ধরুন বৃষ্টিতে ভিজে জ্বর এলো, ডাক্তারের কাছে গিয়ে তো আমরা আগে জ্বরের ওষুধই চাই, তাই না? কেন ভিজেছিলাম সেই কারণ বিশ্লেষণ পরে। চমৎকার উদাহরণ। ঠিক তাই, কারণ জানাটা হয়তো একটা সান্ত্বনা দেয় যে আমার দোষ নেই। হ্যাঁ। কিন্তু তাতে তো পরিস্থিতি বদলায় না। ইটিওলজি বা কারণবাদ অনেক সময় শুধু অজুহাত দেয়, যেমন আমি ছোটবেলায় ভালোবাসা পাইনি, তাই এখন সম্পর্ক গড়তে পারি না।
যুক্তিযুক্ত মনে হয় শুনতে। হ্যাঁ, কিন্তু অ্যাডলার বলবেন এটা আসলে পরিবর্তনের মুখামুখি না হওয়ার একটা কৌশল। টিলিওলজি বা উদ্দেশ্যবাদ আমাদের বর্তমানে তাকাতে বাধ্য করে। আমি এখন কি চাইছি, আমি এখন কি সিদ্ধান্ত নিচ্ছি। ছিল এটা তো খুব স্বাভাবিক মনে হয়। কফি পড়ল তাই রাগ উঠল, কজ অ্যান্ড ইফেক্ট। স্বাভাবিক তো মনে হতেই পারে, কিন্তু উদ্দেশ্যবাদের চশমা দিয়ে দেখলে এখানেও একটা লুকানো লক্ষ্য আছে। লক্ষ্য রাগের পেছনে? হ্যাঁ, লক্ষ্যটা কি? চিৎকার করে ওয়েটারকে তাড়াতাড়ি কাবু করা, নিজের দাবি আদায় করা, পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে আনা। তার মানে রাগটাও একটা হাতিয়ার। ঠিক, একটা সরঞ্জাম বা টুল। যুবকটি সেটা ব্যবহার করেছে তার উদ্দেশ্য পূরণের জন্য। সে তো শান্তভাবেও বলতে পারত, তাই না? কিন্তু রাগ ব্যবহার করে দ্রুত ফল পেতে চেয়েছে। তার মানে রাগ বা এই জাতীয় তীব্র আবেগগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে নয়, আমরা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করি। বইয়ের ওই উদাহরণটা মনে আছে? মা আর মেয়ের ঝগড়া। হ্যাঁ, মা মেয়ের ওপর প্রচণ্ড রেগে চিৎকার করছেন। এমন সময় ফোন এলো, ধরলেন প্রিন্সিপাল, আর মা সঙ্গে সঙ্গে গলা পাল্টে একেবারে শান্ত ভদ্র। হ্যাঁ, ফোন রাখা মাত্রই আবার আগের মতো চিৎকার। ঠিক। এর মানে কি? রাগটা যদি সত্যি অপ্রতিরোধ্য হতো, তাহলে তো তিনি ফোনেও সংযত হতে পারতেন না। তা তো বটে। তার মানে রাগ এখানে একটা সরঞ্জাম। তিনি প্রিন্সিপালের সামনে ওটা ব্যবহার করেননি, কিন্তু মেয়ের ওপর ব্যবহার করেছেন, হয়তো মেয়েকে নিয়ন্ত্রণ করার জন্য। যদি রাগটাও একটা সরঞ্জাম হয়, যদি আমরা অতীত দিয়ে বাধা না থাকে, তার মানে তো দাঁড়াচ্ছে যে আমাদের নিজেদের ওপর, আমাদের প্রতিক্রিয়ার ওপর, আমাদের ধারণার চেয়ে অনেক বেশি নিয়ন্ত্রণ আছে। ঠিক। তার মানে কি আমরা বদলাতে পারি চাইলেই? অবশ্যই পারি। অ্যাডলেরিয়ান সাইকোলজির একেবারে কেন্দ্রে আছে মানুষের স্বাধীন ইচ্ছাশক্তি আর পরিবর্তনের ক্ষমতা। অ্যাডলার খুব জোর দিয়ে বলেছেন মানুষ বদলাতে পারে। কিন্তু অনেকেই তো বলে আমি বদলাতে চাই কিন্তু পারছি না। অ্যাডলারের মতে তারা আসলে অবচেতনভাবে না বদলানোর সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু কেন? যদি বর্তমান জীবনটা অসুখী হয়, তাহলে কেউ না বদলানোর সিদ্ধান্ত কেন নেবে? বর্তমান জীবনটা যতই কষ্টের হোক, সেটা পরিচিত, অভ্যস্ত, এর নিয়মকানুন, কষ্টগুলো সব জানা। কিন্তু নতুন জীবন বেছে নিলে কি হবে, সেটা তো অজানা। সেই অজানার ভয়, ব্যর্থ হওয়ার ভয়, এগুলো মানুষকে আটকে রাখে। যেমন ওই বইয়ের ওই উচ্চাকাঙ্ক্ষী ঔপন্যাসিক, যে লেখা শেষ করে জমা দেয় না। একদম। কেন দেয় না? কারণ সে ব্যর্থতার মুখোমুখি হতে চায় না। আমার প্রতিভা আছে, চেষ্টা করলে পারতাম, এই সম্ভাবনার মধ্যে বেঁচে থাকাটা তার কাছে বেশি নিরাপদ মনে হয় আসল চ্যালেঞ্জ নেওয়ার চেয়ে। বুঝলাম, আমরা আসলে পরিবর্তনের মুখোমুখি না হওয়ার জন্য নানা অজুহাত তৈরি করি। ঠিক। এখানে অ্যাডলারের ওই কথাটা আবার চলে আসে। গুরুত্বপূর্ণ এটা নয় যে কে কি নিয়ে জন্মেছে, বরং সে তার সরঞ্জামকে কিভাবে ব্যবহার করছে। আমাদের যা আছে, ভালো, মন্দ, অভিজ্ঞতা, সেগুলোকে আমরা কিভাবে কাজে লাগাচ্ছি, সেটাই আসল। পরিবর্তন চাইলে সাহস লাগে, অজুহাত নয়। এই ধারণাগুলো তো বেশ ব্যক্তিগত স্তরের, মানে ইন্ডিভিজুয়াল লেভেলের। কিন্তু অ্যাডলার তো আরও এক ধাপ এগিয়ে বলছেন সমস্ত সমস্যাই আন্তঃব্যক্তিক সম্পর্কের সমস্যা। এটা শুনতে কেমন যেন একটু সরলীকরণ মনে হয় না? হ্যাঁ, প্রথমবার শুনলে একটু সরল মনে হতেই পারে। সব সমস্যাই সম্পর্কের। ব্যক্তিগত ভয়, উদ্বেগ, উচ্চাকাঙ্ক্ষা, এগুলো। হ্যাঁ, সেটাই। কিন্তু অ্যাডলারের যুক্তিটা বেশ গভীর। উনি বলছেন আমাদের যত মানসিক কষ্ট, যেমন ধরুন হীনমন্যতা বোধ বা একাকিত্ব, এগুলো সবই একটা সামাজিক প্রেক্ষাপটে তৈরি হয়। কিভাবে? একটু ভাবুন তো, যদি এই মহাবিশ্বে আপনি একা থাকতেন, একদম একা, তাহলে কি হীনমন্যতা বোধ করতেন? না, কার সাথে তুলনা করব? ঠিক। কে বিচার করত? একাকিত্বও অনুভব করতেন না, কারণ একাকিত্ব মানেই তো অন্যদের থেকে বিচ্ছিন্ন বোধ করা। ঠিক। তাই অ্যাডলার বলছেন আপাত দৃষ্টিতে যাকে ব্যক্তিগত বা অভ্যন্তরীণ সমস্যা মনে হয়, তার পেছনেও কোনো না কোনোভাবে অন্যের ছায়া থাকে, অন্যের সাথে সম্পর্কের টানাপোড়েন জড়িয়ে থাকে। এই হীনমন্যতা নিয়েও তো বইয়ে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য করা হয়েছে, তাই না? সাধারণ হীনমন্যতা বোধ আর হীনমন্যতার জটিলতা। হ্যাঁ, ফিলিং অফ ইনফিরিয়রিটি আর ইনফিরিয়রিটি কমপ্লেক্স। দেখুন, কিছুটা হীনমন্যতা বোধ থাকাটা স্বাভাবিক, এমনকি দরকারিও। দরকারি? কেন? কারণ এটাই আমাদের আরও ভালো করার, উন্নতি করার প্রেরণা দেয়। যেমন কেউ যদি মনে করে তার জ্ঞান কম,
সে আরও পড়বে। এটা হলো স্বাস্থ্যকর হীনমন্যতা বোধ, অগ্রগতির চালিকা শক্তি। আচ্ছা, আর জটিলতা বা কমপ্লেক্সটা? ইনফেরিয়রিটি কমপ্লেক্স হলো যখন কেউ ওই হীনমন্যতা বোধটাকে অজুহাত হিসেবে ব্যবহার করে, জীবনের চ্যালেঞ্জগুলো এড়িয়ে যায়। যেমন? যেমন, আমার চেহারা ভালো নয় তাই আমি প্রেম করতে পারবো না, অথবা আমার ভালো ডিগ্রি নেই তাই আমি সফল হতে পারবো না। এটা হলো সেই আপাত কার্যকারণ সম্পর্ক যা আসলে পরিবর্তনের মুখোমুখি না হওয়ার একটা কৌশল। আর উল্টো দিকে সুপিরিয়রিটি কমপ্লেক্স বা শ্রেষ্ঠত্ব জটিলতাও তো আছে। হ্যাঁ, সেটাও আসলে ওই হীনমন্যতার ঢাকারই চেষ্টা। যেমন কারণ দেখানোদারি বা নিজের দুর্ভাগ্যকে ফুলিয়ে ফাঁপিয়ে বলে সহানুভূতি চাওয়া। সম্পর্ক যখন এত গুরুত্বপূর্ণ, তখন তো অন্যের মতামত, অন্যের স্বীকৃতি এগুলো খুব জরুরি হয়ে পড়ে। বইয়ের যুবক যেমন বাবা মায়ের স্বীকৃতি চেয়ে হতাশ হয়েছিল। হ্যাঁ, এটা খুব স্বাভাবিক চাওয়া। কিন্তু অ্যাডলার বলছেন এই স্বীকৃতির আকাঙ্ক্ষাটাকেই বাদ দিতে। বলছেন অন্যের স্বীকৃতি চাওয়ার দরকারই নেই, বরং চাওয়া উচিত নয়। এটা হজম করা তো খুব কঠিন। নিঃসন্দেহে কঠিন, কারণ আমরা সামাজিক জীব, অন্যের মূল্যায়ন আমাদের প্রভাবিত করেই। কিন্তু অ্যাডলেহিয়ান সাইকোলজির একটা মূল স্তম্ভ হল এই ধারণাটা কি সেটা? যে আমাদের অন্যের প্রত্যাশা পূরণের জন্য বেঁচে থাকার কোনো দরকার নেই। যখন আমরা সারাক্ষণ ভাবি লোকে কি বলবে, সে কি আমাকে পছন্দ করবে, তখন আমরা আসলে অন্যের জীবন যাপন করছি, নিজের নয়। আমরা স্বাধীনতা হারাচ্ছি। কিন্তু সম্পর্ক মানেই তো একে অপরের জীবনে কিছুটা জড়িয়ে থাকা, না? এই অন্যের প্রত্যাশা বা স্বীকৃতিকে যদি পুরোপুরি অগ্রাহ্য করি, তাহলে সম্পর্কগুলো কেমন যেন যান্ত্রিক বা বিচ্ছিন্ন হয়ে যাবে না? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানেই অ্যাডলার কর্তব্য বিভাজন বা সেপারেশন অফ টাস্কস এর ধারণাটা আনছেন। কর্তব্য বিভাজন। হ্যাঁ, এর মানে কিন্তু স্বার্থপর হওয়া বা অন্যের প্রতি উদাসীন হওয়া নয়। এর মানে হলো কোনটা আমার কাজ আর কোনটা অন্যের কাজ সেটা স্পষ্টভাবে বোঝা এবং অন্যের কাজে হস্তক্ষেপ না করা। উদাহরণ? যেমন ধরুন, সন্তান পড়াশোনা করবে কিনা সেটা শেষ পর্যন্ত সন্তানের কাজ। অভিভাবকের কাজ তাকে সাহায্য করা, পাশে থাকা, উৎসাহিত করা। কিন্তু জোর করে পড়ানো বা তার জীবনের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া, এটা তার কর্তব্যে হস্তক্ষেপ করা। একইভাবে আপনি আপনার জীবন কিভাবে চালাবেন, কি বিশ্বাস করবেন, সেটা আপনার কাজ। আপনার সেই সিদ্ধান্তের ফলে অন্যেরা আপনাকে পছন্দ করবে কিনা বা আপনার সম্পর্কে কি ভাববে, সেটা তাদের কাজ, তাদের প্রতিক্রিয়া। যেটা আমি নিয়ন্ত্রণ করতে পারি না। একদম। আর সেটা নিয়ন্ত্রণ করার চেষ্টাও করা উচিত নয়। যখন আমরা অন্যের কর্তব্যে অনধিকার প্রবেশ করি বা অন্যের প্রত্যাশা অনুযায়ী চলার জন্য নিজের পথ বদলাই, তখনই সম্পর্কের জটিলতা বাড়ে। তার মানে স্বাধীনতা মানে হলো অন্যের প্রত্যাশার বোঝা থেকে মুক্তি পাওয়া। ঠিক। আর এই স্বাধীনতার একটা দাম আছে। সেটা হলো অন্যের দ্বারা অপছন্দ হওয়ার ঝুঁকি নেওয়া। মানে? আপনি যখন নিজের মতো চলবেন, অন্যের প্রত্যাশা পূরণ করবেন না, তখন কেউ কেউ তো আপনাকে অপছন্দ করবেই। সেই অপছন্দকে ভয় না পাওয়ার সাহস, এটাই হলো অ্যাডলারের মতে স্বাধীনতা। আর সত্যিকারের সুস্থ সম্পর্ক তখনই তৈরি হয় যখন আমরা এই স্বাধীনতার ভিত্তিতে একে অপরের সাথে যুক্ত হই, প্রত্যাশার চাপ ছাড়া। যদি আমরা এইভাবে কর্তব্য বিভাজন করি, অন্যের প্রত্যাশা থেকে মুক্ত থাকি, তাহলে সম্পর্কের লক্ষ্যটা কি হওয়া উচিত? কিভাবে আমরা একসাথে থাকব? অ্যাডলারের মতে আন্তঃব্যক্তিক সম্পর্কের চূড়ান্ত লক্ষ্য হল কমিউনিটি অনুভূতি বা কমিউনিটি ফিলিং অর্জন করা। কমিউনিটি অনুভূতি এটা কি? এর মানে হল নিজেকে একটা বৃহত্তর মানব সম্প্রদায়ের অংশ হিসেবে দেখা, অন্যদের প্রতিযোগী বা শত্রু না ভেবে সহযোগী বা কমরেড হিসেবে দেখা। আর এটা অনুভব করা যে এই কমিউনিটিতে আমার একটা স্থান আছে, আমি এখানে একা নই, আমি যুক্ত। এটা কিভাবে অর্জন করা যায়? এর জন্য 3টে জিনিস দরকার। 1. আত্মগ্রহণ বা সেলফ অ্যাকসেপ্টেন্স। 2. অন্যের ওপর আস্থা বা কনফিডেন্স ইন আদার্স। আর 3. অন্যদের প্রতি অবদান বা কন্ট্রিবিউশন টু আদার্স। প্রথমটা, আত্মগ্রহণ বা সেলফ অ্যাকসেপ্টেন্স, এর মানে কি? নিজেকে সবসময় খুব ভালো বা নিখুঁত ভাবা? না, একদমই না। আত্মগ্রহণ মানে নিজেকে 100তে 100 দেওয়া নয়, বরং যদি আমি 60% হই, তাহলে সেই 60%কেই মেনে নেওয়া, হ্যাঁ, আমি এই মুহূর্তে এটাই, আর এখান থেকেই শুরু করব। 100% হওয়ার ভান না করা। নিজের যা আছে যা নেই সবটাকেই গ্রহণ করা। হ্যাঁ, নিজের ক্ষমতা এবং অক্ষমতা দুটোকেই শান্তভাবে গ্রহণ করা। বইতে এটাকে বলা হয়েছে ইতিবাচক পদত্যাগ।
বা অ্যাফার্মেটিভ রেজিগনেশন, যা পরিবর্তন করা যায় না তা গ্রহণ করার সাহস, যা পরিবর্তন করা যায় তা করার সাহস। আর এই দুটোর মধ্যে পার্থক্য বোঝার জ্ঞান, নিজেকে এভাবে গ্রহণ করতে পারলেই না আমরা এগোনোর শক্তি পাই। বুঝলাম। আর দ্বিতীয়টা, অন্যের ওপর আস্থা, কনফিডেন্স ইন আদার্স। এটা তো বেশ ঝুঁকিপূর্ণ মনে হয়, কেউ যদি বিশ্বাসের সুযোগ নেয়। ঝুঁকি তো আছেই, কিন্তু অ্যাডলার বলছেন আস্থা হতে হবে শর্তহীন। যদি আমরা শুরুতেই সন্দেহ নিয়ে সম্পর্ক গড়ি, ও কি আমাকে ঠকাবে, তাহলে কখনোই গভীর সহযোগিতামূলক সম্পর্ক তৈরি হবে না। কিন্তু কমিউনিটি অনুভূতি মানেই হল অন্যদেরকে নীতিগতভাবে কমরেড বা সহযোগী হিসেবে দেখা। আর সহযোগীদের তো বিশ্বাস করতেই হয়, তাই না? হ্যাঁ, কেউ সেই বিশ্বাসের অমর্যাদা করতেই পারে, কিন্তু সেই ভয়ে যদি আমরা কাউকে বিশ্বাস না করি, তাহলে তো আমরা নিজেরাই বিচ্ছিন্ন হয়ে পড়ব। কঠিন। আর ৩ নম্বরটা, অন্যদের প্রতি অবদান বা কন্ট্রিবিউশন টু আদার্স। এটা খুব গুরুত্বপূর্ণ। যখন আমরা অনুভব করি যে আমি এই কমিউনিটির জন্য কিছু করতে পারছি, আমি কারো না কারো উপকারে আসছি, তখনই আমরা নিজেদের আসল মূল্যটা অনুভব করি। এই অনুভূতি পাওয়ার জন্য কি অন্যের প্রশংসা দরকার? না, অ্যাডলার বলছেন তার দরকার নেই। অবদান মানে বিরাট কিছু করতে হবে তাও নয়। খুব ছোট ছোট কাজ, কাউকে একটু সাহায্য করা, এমনকি শুধু হাসি মুখে থাকা, নিজের উপস্থিতি দিয়েও কমিউনিটিতে অবদান রাখা যায়। যখন একজন মানুষ অনুভব করে যে সে কোনো না কোনোভাবে অন্যের জন্য বা বৃহত্তর সমাজের জন্য প্রয়োজনীয় বা উপকারী, তখনই সে জীবনের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার সাহস পায়। কারণ সে জানে তার একটা জায়গা আছে, সে একা নয়। এই অবদানের ধারণাটা জরুরি। কিন্তু সমাজে তো আমরা প্রায়শই মানুষকে তার কাজের ভিত্তিতে বিচার করি, তাই না? যারা ধরুন অসুস্থ বা খুব বয়স্ক, যারা সক্রিয়ভাবে কাজ করতে পারেন না, তাদের অবদানকে কিভাবে দেখব? খুব জরুরি প্রশ্ন তুলেছেন। এখানে অ্যাডলার কাজের স্তর, লেভেল অফ অ্যাক্টস, আর অস্তিত্বের স্তর, লেভেল অফ বিইং, এর মধ্যে একটা দারুণ পার্থক্য করেছেন। কাজের স্তর আর অস্তিত্বের স্তর। হ্যাঁ, আমরা সাধারণত মানুষকে বিচার করি সে কি করছে বা কি করতে পারে, এটার ভিত্তিতে। এটা হলো কাজের স্তর। কিন্তু অ্যাডলার বলছেন আমাদের উচিত মানুষকে তার নিছক অস্তিত্বের স্তরেও মূল্য দেওয়া। মানে একজন মানুষ শুধু বেঁচে আছে বা এখানে আছে, এই ঘটনাটাই মূল্যবান। এটাই তার অবদান হতে পারে। যেমন একজন গুরুতর অসুস্থ বৃদ্ধ হয়তো কোনো কাজ করতে পারছেন না, কিন্তু তার বেঁচে থাকাটাই হয়তো তার পরিবার বা প্রিয়জনদের কাছে একটা মানসিক শান্তির জায়গা, একটা অবলম্বন। ও আচ্ছা। আমাদের উচিত অন্যদের এবং নিজেদেরও এই অস্তিত্বের স্তরে মূল্য দিতে শেখা, শুধু কাজের নিরিখে বিচার না করে। তখন আমরা বুঝব আসলে সবাই কোনো না কোনোভাবে কমিউনিটিতে অবদান রাখছে। তার মানে আমাদের মূল্য আমাদের কাজের উপর নয়, আমাদের অস্তিত্বের ওপর নির্ভরশীল। এটা সত্যিই খুব গভীর ভাবনা। আচ্ছা, বইটার শেষের দিকে জীবনকে দেখার একটা একদম অন্যরকম পথের কথা বলা হয়েছে, এখানে এবং এখন বাঁচা, লিভিং ইন দ্য হিয়ার অ্যান্ড নাও। আমরা তো বেশিরভাগ সময় জীবনটাকে একটা দৌড়ের মতো দেখি, তাই না? কোনো একটা লক্ষ্যের দিকে ছুটে চলা, যেন পাহাড়ের চূড়ায় ওঠা। হ্যাঁ, আর অ্যাডলার ঠিক এই ধারণাটাকেই চ্যালেঞ্জ করছেন। উনি জীবনকে একটা সরল রেখা হিসাবে দেখতে বারণ করছেন, যা অতীত থেকে শুরু হয়ে ভবিষ্যতের কোনো লক্ষ্যে গিয়ে শেষ হয়। তাহলে কিভাবে দেখতে বলছেন? উনি জীবনকে দেখছেন কতগুলো বিন্দুর সমষ্টি হিসাবে, যা এই মুহূর্তে এখানেই তৈরি হচ্ছে। জীবন হলো একটা নাচের মতো। নাচের মতো? হ্যাঁ, নাচার সময় প্রতিটা স্টেপই তো সম্পূর্ণ, তাই না? প্রতিটা মুহূর্তই উপভোগ্য। নৃত্যশিল্পী তো কোনো ভবিষ্যৎ গন্তব্যে পৌঁছানোর জন্য নাচে না, নাচটাই তার কাছে তাৎক্ষণিক পূর্ণতা। ঠিক। একইভাবে জীবন হলো এই এখানে এবং এখনের একটা সিরিজ, মুহূর্তগুলোর সমষ্টি। যদি আমরা শুধু ভবিষ্যতের কোনো বড় লক্ষ্যের দিকে তাকিয়ে থাকি, ওই পাহাড়ের চূড়ার দিকে, তাহলে তো জীবনের বেশিরভাগ সময়টাই যাত্রাপথে বা প্রস্তুতি পর্বে কেটে যায়। আসল জীবনটা যাপনই করা হয় না। অ্যাডলার বলছেন অতীত নিয়ে আফসোস করা বা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করা, এগুলো বাদ দিয়ে এই মুহূর্তটাকে, এখানে এবং এখনকে পূর্ণ মনোযোগ দিয়ে যাপন করাই হলো সত্যিকারের জীবন। কিন্তু যদি শুধু মুহূর্তগুলোই সত্যি হয়, তাহলে জীবনের সার্বিক অর্থটা কি? মানে হোয়াটস দ্য মিনিং অফ লাইফ? অ্যাডলার এখানেও বেশ সোজাসাপটা। উনি বলছেন সাধারণভাবে বা সার্বজনীনভাবে জীবনের কোনো নির্দিষ্ট অর্থ নেই। নেই। না,
পৃথিবীতে এত যুদ্ধ, বিপর্যয়, ব্যক্তিগত ট্র্যাজেডি ঘটে, এগুলোর নিরিখে একটা বাধা ধরার সার্বজনীন অর্থ খোঁজাটাই বৃথা। তাহলে কিন্তু উনি একই সাথে বলছেন, জীবনের অর্থ কেউ আমাদের হাতে তুলে দেবে না। জীবনের অর্থ আমাদের নিজেদেরকে দিতে হবে, তৈরি করতে হবে। কিভাবে? ওই যে আগে কথা হচ্ছিল, আমরা অতীতের অভিজ্ঞতা দ্বারা নির্ধারিত নই, বরং সেই অভিজ্ঞতাকে আমরা কি অর্থ দিচ্ছি সেটাই আমাদের চালিত করে। একইভাবে আমরা ভবিষ্যতের কোনো কাল্পনিক লক্ষ্যের দিকে দৌড়াতে বাধ্য নই। যখন আমরা এখানে এবং এখন এই মুহূর্তটাতে পূর্ণ মনোযোগ দিয়ে বাঁচি, নাচের মতো প্রতিটা পদক্ষেপকে গুরুত্ব দিই, অন্যদের প্রতি অবদান রাখি, তখন জীবনের অর্থ আপনা আপনি স্পষ্ট হয়ে ওঠে। সেই অর্থ যা আমরা নিজেরাই তৈরি করছি এই মুহূর্তগুলোতে। তাহলে আজকের এই বিশদ আলোচনা থেকে যা উঠে এলো তা হল অ্যাডলারিয়ান সাইকোলজি আমাদের অনেক প্রচলিত ধারণাকেই বেশ নাড়িয়ে দেয়। একদম। এটা আমাদের শেখায় অতীতের কারণ খোঁজা বা ভবিষ্যতের দুশ্চিন্তা করার চেয়ে বর্তমানের লক্ষ্য আর পছন্দের উপর জোর দিতে। ঠিক। ক্ষমতাটা আসলে বাইরের পরিস্থিতি বা অন্য কারো হাতে নয়, আমাদের নিজেদের হাতেই আছে। আমরা আমাদের অভিজ্ঞতাকে কি অর্থ দেব, অন্যের প্রত্যাশার দাসত্ব করব কিনা, পরিবর্তনের সাহস দেখাব কিনা, এই সব সিদ্ধান্ত আমাদের। আর সুখ, সেটাও তো দূরে কোথাও নয়। না, সুখ আসলে বর্তমান মুহূর্তের একটা অনুভূতি। যখন আমরা পূর্ণভাবে বাঁচি, নিজেদেরকে যেমন আছি তেমনভাবে গ্রহণ করি, অন্যদের সহযোগী ভেবে বিশ্বাস করি, তাদের প্রতি নিজের সাধ্যমতো অবদান রাখি। আর সবচেয়ে বড় কথা, হ্যাঁ, সবচেয়ে বড় কথা, অন্যের অপছন্দ বা বিচারকে ভয় না পেয়ে নিজের পথে চলার সাহস রাখি। জীবনটা কোনো দৌড় প্রতিযোগিতা নয় যেখানে অন্যদের পেছনে ফেলতে হবে। এটা বরং একটা সহযোগিতার ক্ষেত্র, যেখানে আমরা সবাই মিলেমিশে কমিউনিটি অনুভূতি নিয়ে বাঁচতে পারি। এই ভাবনাগুলো সত্যিই ভাবায়। যদি জীবন আসলেই মুহূর্তের সমষ্টি হয় আর তার অর্থ যদি নিজেকেই তৈরি করতে হয়, তাহলে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যায় কি? অবশ্যই। এমন একটা খুব ছোট পদক্ষেপ কি হতে পারে যা আজ এই মুহূর্ত থেকেই নেওয়া সম্ভব, নিজের বর্তমান মুহূর্তটাকে একটুখানি বেশি মনোযোগ দিয়ে যাপন করার জন্য, অথবা নিজের কমিউনিটিতে খুব ক্ষুদ্র কোনো উপায়ে একটু অবদান রাখার জন্য, অতীতের বোঝা বা অন্যের সম্ভাব্য বিচারের ভয় ছাড়াই? একটু ভেবে দেখতে পারেন।